ধান্দাবাজির আর জায়গা পান না? সরে দাঁড়ান সামনে থেকে। বাবা, আমি ধান্দাবাজ না বাবা। ঢাকা শহরে আমি কোনো দিন আসি নাই। আমার একটু ঠিকানাটা চিনাই দিবেন, আমার খুব দরকার বাবা। উফ, থামেন তো। আপনাদের মতো প্রতিদিনই অনেককেই দেখি, কেউ মানিব্যাগ হারিয়ে ফেলে, কেউ রাস্তা ভুলে যায়, এইটা ওটা আরো কত কি। সরেন তো, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। আমার কথা শুনে বৃদ্ধ চাচা কিছু না বলেই পাশে সরে দাঁড়ালেন। আমি অফিসের দিকে চলে গেলাম। যখনই আমি গাড়িতে উঠলাম, দেখতে পেলাম লোকটা রাস্তার পাশে বসে আছে, আর তার চোখ থেকে টপটপ করে পানি গড়িয়ে পড়ছে। কিন্তু সেদিকে মন না দিয়ে আমি আমার কাজে মন দিলাম। সেদিন অফিসে গিয়ে সারাটা দিন কাজ করলাম। আমার একটা কলিগকে সাবধানও করে দিলাম, শোনো, রাস্তাঘাটে অচেনা কেউ ঠিকানা ভুলে যাওয়ার নাম করে কান্নাকাটি করলে যেন কোনোভাবেই এগিয়ে না যাও। এগুলো একটা নতুন ফাঁদ পেতেছে ওরা। এরপর বেলা 4টা বাজতেই অফিস থেকে আগে আগেই বেরিয়ে পড়লাম। আজ বাহিরে আমার কিছু কাজ আছে। ড্রেস বদলাতে বাসায় যাওয়ার পথে গাড়ি থেকে পাশে তাকিয়ে দেখি সেই লোকটা এখনও সেখানেই বসে আছে। লোকটাকে দেখেই বুঝতে পারলাম সে সারাদিনে অনেক কান্নাকাটি করেছে। ড্রাইভারকে এবার গাড়িটা সাইড করতে বললাম। আমি তখন লোকটার কাছে যাচ্ছি। এতক্ষণে আমার বোঝা হয়ে গিয়েছে লোকটা আর যাই হোক কোনো প্রতারক না। আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, চাচা, কোথায় যাবেন আপনি? আর সকাল থেকে কি কেউই আপনাকে সাহায্য করতে এগিয়ে আসেনি? বৃদ্ধ চাচা তখন উত্তর দিল, বাবা, যারে কইছি সবাই আমারে সিটার বাটপার বলে গালি দিয়া সইলা গেছে। আচ্ছা ঠিক আছে, বুঝেছি, দেখি আপনার ঠিকানাটা। পরেই বুঝতে পারলাম যে ঠিকানা এখানে লেখা আছে সেটা অনেক দূরের এক রাস্তা। এদিকে আমার নিজেরও অনেক গুরুত্বপূর্ণ কাজ পড়ে আছে। সে যাই হোক, ভাবলাম বৃদ্ধ লোকটার কতক্ষণ রাস্তায় পড়ে থাকবে, যাই ওকে ঠিকানায় পৌঁছে দিয়ে আসি। এদিকে বেলাও অনেক হয়ে গেছে। তারপর চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা, আপনি কিছু খেয়েছেন নাকি? বাবা গো, আমার খুবই প্রয়োজন সেখানে যাওয়ার। আমি কিছু খাই না এই পর্যন্ত। কেন চাচা, এই ঠিকানাটা কার? আর আপনার এত তাড়া কিসে সেখানে যাওয়ার? আমার বউটা খুবই অসুস্থ, আর আমার ছেলেটা গত 2 মাস যাবৎ তার কোনো খোঁজ খবরই পাইতাছি না। আগে আমার একটু টাকা পয়সা দিত, কিন্তু এখন আর সেটাও দেয় না। লোকটার কথাগুলো শুনে আমি কি বলবো বুঝতেই পারছিলাম না। সে যাই হোক, চাচাকে হোটেলে নিয়ে কিছু খাবার খাইয়ে তার গন্তব্যের দিকে চললাম। ঠিকানা অনুযায়ী পৌঁছে দেখি সেটা এক বিরাট বাড়ি। আমি একটু অবাক হলাম, কারণ এই বাড়িটা তো আমার বসের মনে হয়। এরপর সেই বাড়িটাতে ঢুকতেই আমার বসের সাথে দেখা হয়ে গেল। আমার বস আমাদের সামনে আসতেই বৃদ্ধ চাচা তাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে আর জানাতে থাকে, তোমার মা অনেক অসুস্থ বাবা, ডাক্তার কইছে খুব দ্রুতই চিকিৎসা করতে হইব। এদিকে আমার বস আমাকে দেখে ভীষণ ঘাবড়ে যান। তিনি জানতে চান আমি সেখানে কি করে এলাম। তখন আমি বিস্তারিত খুলে বললে আমার বস আমাকে বারবার ধন্যবাদ জানালো। আমিও তখন আমার বস থেকে বিদায় নিয়ে চলে আসছিলাম, কিন্তু ঘটনাটা এরপর কোথায় যায় সেটা আমার দেখতে খুব ইচ্ছে করছিল। তাই আমি দরজার পাশেই দাঁড়িয়ে রইলাম। একটু পর আমার বসের বউ তার বাবাকে বলল, বাবা, আপনি একটা রুমে যান তো, মা আপনাকে ডাকছে। এরপরই মহিলাটা তার স্বামীকে উদ্দেশ্য করে বলল, দেখো রহমান, উনি কত কষ্ট করে গ্রাম থেকে এসেছেন, দাও তো ওনাকে 10-15 হাজার টাকা দিয়ে দাও, আর আমাদের নতুন ফোন নাম্বারগুলো দিয়ে দাও যাতে প্রয়োজন হলে যোগাযোগ করতে পারে। রহমান সাহেব তখন তার বাবাকে উদ্দেশ্য করে বলল, বাবা দেখো, আমার তো কাজে অনেক ঝামেলা, আর অফিসগুলো সামলাতে আমার খুব হিমশিম খেতে হচ্ছে। তুমি বরং কিছুক্ষণ রেস্ট নাও, তারপর আমি তোমাকে যে টাকাটা দিচ্ছি সেটা দিয়ে তুমি বাড়িতে যাও আর মায়ের চিকিৎসা করাও। কিন্তু এবার আর তার কথাগুলো শুনে আমি কিছুতেই চুপ থাকতে পারছিলাম না। কিন্তু এখানে কথা বললে যে আমার চাকরি থাকবে না সেটাও আমি শতভাগ কনফার্ম ছিলাম। তারপরও আমি গিয়ে বললাম, স্যার, আপনি তো আমাদের সবাইকে বাবা মায়ের প্রতি যত্নশীল হতে বলতেন, কিন্তু এটাই কি বাবা মায়ের প্রতি যত্নশীল হওয়ার নমুনা? যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে পড়ালেখা করিয়েছে, এইরকম কোটি টাকার ফ্ল্যাটে থাকার যোগ্যতা দিয়েছে, যেই মা 10 মাস আপনাকে পেটে ধারণ করেছে, শেষ মুহূর্তে সেই মাকে এক নজর দেখার জন্য আপনার সময় হচ্ছে না? স্যার, একবার ভেবে দেখুন তো, আপনার বাবা আপনার জন্য কি করেছে, আর আপনার শ্বশুর শাশুড়ি কি করেছে। আপনার শ্বশুর আর শাশুড়িকে তো একদম রাজার মতো বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছেন, আর নিজের বাবা মাকে তাদের গ্রামে ফেলে এসেছেন। 2 মাসে একবার খোঁজ নেওয়ার আপনার সময় হচ্ছে না। কি করে হবে আপনার এত বড় অর্থ সম্পত্তি, সবকিছু দেখতেও তো সময় লাগে। শোনেন মিস্টার রহমান সাহেব,
আপনাকে আমি আমার আইডল মানতাম, কেননা আমি ভাবতাম জীবনের সব পর্যায়ে আপনি সফল। কিন্তু এতদিন আমি বড় ভুল ভেবেছিলাম। আজ থেকে আমার জীবনে দেখা সবচেয়ে ব্যর্থ মানুষটা হচ্ছেন আপনি। বাবা মায়ের মতো সম্পদ যে অর্জন করতে পারে না, সে জীবনে আর যত কিছুই হোক সফল হতে পারে না। স্যার, যে মানুষটা নিজের বাবা মায়ের বৃদ্ধ বয়সে তাদের পাশে থাকতে পারে না, তার মতো হতভাগ্য এই দুনিয়ায় আর কেউ নেই। কথাগুলো শুনে আমি দেখলাম রহমান সাহেবের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। তিনি তার বাবাকে শক্ত করে জড়িয়ে বারবার তার কাছে মাফ চাইতে লাগলেন। বাবা, আমাকে আপনি ক্ষমা করে দিন বাবা। আবির আসলে ঠিকই বলেছে, আমি টাকার মোহে সত্যি অন্ধ হয়ে গিয়েছিলাম, আর বাবা মায়ের মতো এত অমূল্য সম্পদ আমি আজ হারাতে বসেছিলাম। বাবা, আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি আমাকে মাফ করে দাও। এই কথাটা বলেই রহমান সাহেব তার বাবাকে বললেন, চলো তো বাবা, আমরা এখনই গ্রামের উদ্দেশ্যে বের হব। এই কথা বলেই রহমান সাহেব তার বাবার হাত ধরে তার বাবার সাথে গ্রামের বাড়িতে চলে গেল তার মায়ের চিকিৎসা করানোর জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।